শ্রোতা মণ্ডলী, আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি বলছি রাষ্ট্রপতির এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার, এই বিষয়টা নিয়ে কথা বলো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। আমি শুধু এতটুকুই বলতে পারি, নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত 3 দিন আগে, এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে, রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে, যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা উপজেলা সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম, নেত্রী, এটা তো আপনি বললে ভালোই তো আমাদের। তখন উনি বলছে, আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল। এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচন্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো 2 দিন হোক, 4 দিন হোক, আর 10 দিন হোক, বলবেনই। এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। বলো যে, ভাই আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তার সঙ্গে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন, তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি, এবং দেশের ভিতরে সমাবর্তন মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায় সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে, যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে না, আসলে একজন রাষ্ট্রপতি, উনি তো অলংকারিক পোস্ট। এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না, এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে। তেমন কিছু করবে না, এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, এটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে। সেনাবাহিনী সেই সহযোগিতা রাজি ছিলেন না, কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত, এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দুজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয় হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য $1,000,000 কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড 100 দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো, এরপরে হয়তো আমরা আলোচনা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তা উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান, বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাদ দেওয়া হয়েছে। তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি 1 বছরও ক্ষমতায় শান্তিতে বসতে হয় না। কারণ কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না। এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন।
আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরাই ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন, কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান বা ভাড়া করে হেন অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব সেই করব, হ্যান করব ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। তো এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া এটা আসলে ভালো হয়েছে, কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর 24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো এই জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না, সারা সরকার মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন নাই, কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন। সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেই সব মামলার যেই সব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের আছেন তারা পায় কিং চার্লস পদক, এইরকম পদক পাওয়া পর্যন্ত আলাদা। ওনারা আসলে যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনি রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না, কারণ হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি করে চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি করে মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি এটা ছোট্ট একটা গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বলি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীকে ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসায়। বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচণ্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা করে আরেকজন বসায়। বসানোর পর লিখে ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মানে 3 বছরের মতো, সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলার তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা একটা করে বের করে দিছে। বের করে দিয়ে তারা আবার সুসংগঠিত করছে, তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা
এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে 3 বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত জামানে যে বেহেস্তের টিকিট বেচে ওই বেহেস্তের টিকিট বেচা শুরু করলো তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর। মানে অবস্থা ওই 3 বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই 3 বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সে সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল। যেমন এখন এই যে আসিফ নজরুল ফাসিফ নজরুল এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সক্ষমতা পুলিশ বিডি আর আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন যায় মিলে হইলেই হয়ে যায়। না কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জেনে একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে। দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। তো এখন তো ক্ষমতায় তারা নাই। এখন তো ভাইয়ারা ক্ষমতায় নাই। ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া ওই বনবিহারে গেল যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয়, তাও নাই, কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে, এই সময়টা আমরা কাজে লাগানো ভালো। যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন, এবং সেটাই মনে হয় আমার কাছে মনে হয় যেন ভালো হবে। জয় বাংলা। যে কোনো দিন মোহাম্মদ ইউনূস তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, যে কোনো দিন যে কোনো সময়। এখন আজকে কালের কণ্ঠে যে বিস্ফোরক সাক্ষাৎকারটি মানে বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর, সেখানে ছত্রে ছত্রে পরিষ্কার হয়ে গিয়েছে কতটা বিনিয়োগ করেছেন আমাদের এই প্রধান উপদেষ্টা প্রাক্তন মোহাম্মদ ইউনূস। তিনি যথেচ্ছাচার চালিয়েছেন এবং যা খুশি তাই করেছেন। শুরু করছি আমি রাষ্ট্রপতির ওটা নিয়ে নয়, শুরু করছি অন্য একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা একটা প্রকল্প করেছিলেন, সেটা হচ্ছে পুষ্টি তহবিল। গরিব মানুষ যারা, যাদের রোজগারপাতি কম, তাদেরকে পুষ্টিকর খাবার যোগানোর জন্য একটা প্রকল্প করেছিলেন। সেই প্রকল্প বাবদ বরাদ্দ হয়েছিল 970 কোটি টাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 9ই ফেব্রুয়ারি 8ই ফেব্রুয়ারি উনি ওই 970 কোটি টাকা বেমালুম ইউনূস গায়েব করে দেন। এটা কিন্তু আপনারা খবর নিলেই জানতে পারবেন, বা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। আমি গতকালকে যেরকম বলেছিলাম আপনার যমুনার কথা, আপনারা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না যে ওখানে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার গেছিলেন এবং ট্রান্সফরমার বাস্ট হয়েছিল। এখন কথা হচ্ছে আমি জানলাম কি করে? আমার জানার অনেক উপায় রয়েছে। আপনারা যদি মনে করেন সব আমি গুজব ছাড়ছি, এগুলো সত্যতা বেরিয়ে এসছে। আমি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেছি, রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দিয়েই আমার কথাগুলো বেরিয়ে এসছে। তো 970 কোটি টাকা উনি তো ঝেড়ে দিলেন। এইবার এই 970 কোটি টাকা ঝেড়ে দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রপতি জানিয়েছেন, আমি শর্টে বলছি, পরে আমি আস্তে আস্তে আলোচনায় আসছি। রাষ্ট্রপতি যা জানিয়েছেন, গত 18 মাসে যা কিছু করেছেন মোহাম্মদ ইউনূস সব সংবিধান বিরোধী। কোনোটাই সংবিধানের রীতি নীতি মেনে
কিচ্ছু করা হয়নি এবং রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি যতগুলো বিদেশ সফর করে এসেছেন এবং শেষ বিদেশ সফর যেটা উনি করলেন সেই সম্পর্কেও উনি কিছু জানাননি। যে চুক্তিগুলো হয়েছে, শেষ যে চুক্তিটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই চুক্তি সম্পর্কে উনি কিছু জানেন না। ওনাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। বিদেশ সফর যে ওনার দুটো ছিল, দুটো দেশে, সেই বিদেশ সফর ওনাকে করতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাকে আলোর দিক থেকে সরিয়ে দাও। যে দেশে একটা রাষ্ট্রপতি আছে সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, তাকে চির অন্ধকারের দিকে ঠেলে দাও। এটা হচ্ছে ইউনূসের একটা প্ল্যান। এবার আমি বলি না যে একবার বলেছিলাম যে ইউনূসের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে 3-4 জন উপদেষ্টা এবং কিছু এনসিপি নেতা জড়ো হয়ে তার রাষ্ট্রপতিকে চাপ দেয়, মানে এ করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয় যাতে তিনি রিজাইন করেন। তিনি বলেছিলেন আমি রিজাইন করব না। তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির যত নেতা আছে সব, ইনক্লুডিং তারেক রহমান। উনি বলেছেন তারেক রহমান অতি সজ্জন একটি ব্যক্তি এবং তিনি এবং তার নেতারা প্রত্যেকেই আমায় বলে দিয়েছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, সংবিধান বিরোধী কোনো কাজ আমরা করতে দেব না, আপনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। এটা কিন্তু শত চাপের কাছেও আপনি নথি স্বীকার করবেন না, দরকার হলে আমরা আছি। ওই যে 4 জন উপদেষ্টা কারা গেছিলেন, কারা এই সরকারকে প্রলম্বিত করার চেষ্টা করেছিল, সরকারের ক্ষমতাকে, নির্বাচনকে বাতিল করে, এ পর্যন্ত কিন্তু কেউ নাম জানাতে পারেনি আপনাদের সেই 4 জনকে, অথবা হয়তো তারা নাম জানেন প্রকাশ্যে আনছেন না, তাদের অনেক রকম অসুবিধার কারণে প্রকাশ্যে আনছেন না। আমি বিদেশে থাকি, আমার কোনো যোগাযোগ নেই, আমায় কিছু করতেও পারবেন না, আমার নাম বলতে অসুবিধা নেই। এই 4 জন উপদেষ্টা হলেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল করিম খান। এনারা 8 এবং 9 তারিখ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক 3 দিন আগে আর 4 দিন আগে থেকেই এটা শুরু হয় যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে তাহলে নির্বাচনটা পিছিয়ে যাবে। ওরা চেয়েছিল যে কোনোভাবে ক্ষমতাকে প্রলম্বিত করো, নির্বাচনকে বাতিল করে দাও। সেই সময় বিএনপির নেতারা ঢাল হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর সামনে এসে দাঁড়ান। রাষ্ট্রপতি এক জায়গায় বলছেন যে আমি এক সময় ভেবেছিলাম যে আমাকে মেরেই ফেলবে, নানান রকম ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল গত 18 মাসে। আমাকে সরকারের কোনো তথ্য জানানো হতো না, আমি সরকারের কোনো তথ্য আমি দিলে সেটা সরকারের কাছে আর সেই আলোকে আসতো না, এমনকি তার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মানে এইটুকু মানে কি বলবো মর্যাদাটুকু, রাষ্ট্রপতিকে জবাব দেওয়া একটা মর্যাদার ব্যাপার, মর্যাদাটুকু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটাও দেখাননি। তার যে সমস্ত প্রেসিং আছে, তার যখন বিদেশ সফর হয়, বিদেশ সফরে কথা হয়, তখন ওই যমুনা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা চিঠি লেখেন রাষ্ট্রপতির হয়ে। চিঠি লিখে তিনি নিচে বলেন এখানে আপনি সই করে দেবেন। তারপরে উপদেষ্টারা যায়, উপদেষ্টারা গিয়ে সই করিয়ে নিয়ে আসে যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি এইখানে এই দেশে উপস্থিত হতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এই মর্মে চিঠিগুলো
দুটো দুটো বিদেশ সফর, দুটো বিদেশ সফরের এইভাবে চিঠি লেখানো হয়েছে। কিন্তু এই যে কাজগুলো করেছেন না, এখন তারপর খোঁজ লাগানো হয়েছে যে তার প্রেস উইংস থেকে এই লোক সরাও, যাতে রাষ্ট্রপতি কোন রকম ভাবে বাইরের জগতের সঙ্গে মানে যোগাযোগ না করতে পারেন। প্রেস উইং এ কাজ করছিলেন 30 বছর ধরে কিছু মানুষ, 4-5 জন আছেন, তাদের সবাইকে তুলে নেওয়া হয়। ফটোগ্রাফার ছিল, তাকেও তুলে নেওয়া হয়। তার হাত পা গুলো কেটে দেওয়া হয়। কান্তরে বলা যায় রাষ্ট্রপতিকে হাত পা কেটে দেওয়া একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলছেন যে আমি ভেবেছিলাম যে প্রাণ যায় যাক, বঙ্গভবনে রক্ত ঝরে ঝরুক, কিন্তু আমি কোনো কাজ চাপের কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না। যতই রক্ত ঝরুক আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। এই যে 4 জন উপস্থিত হয়েছিলেন, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল কবির খান, ফয়জুল কবির খানই দেখছি, ফয়জুল কবির খান, তারা রীতিমতো রাষ্ট্রপতিকে ধমক দেন যে আপনি এই দেশে শান্তিতে আপনি বাস করতে পারবেন না, আপনি ইমিডিয়েটলি এই পদত্যাগ করুন, আর আমরা নির্বাচনকে পিছোতে চাই। আমরা এই নির্বাচন এই 12 তারিখে করতে চাই না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। সেই আবার সেই মানে সংশোধন, তারপরেতে আপনার সুবিচার, তারপরেতে ওই আরো যা যা বলে এসেছিলেন এতদিন ধরে, সে তারই পুনরাবৃত্তি করেন। রাষ্ট্রপতির কাছে তখন ফোন আসে, সেই খবর পান রাষ্ট্রপতি যখন এই চাপের মধ্যে কাজ করে, তখন এই খবর পান বিএনপির নেতারা। তারা তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর তাদের অনুগত কিছু অফিসারের সঙ্গে। সেনাবাহিনীর অফিসাররা তখন সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ওই 4 জন 8 তারিখে ফিরে আসেন। এবার সেনাবাহিনী যখন ফিরে এসছে, 9 তারিখে আবার গিয়ে উপস্থিত সঙ্গে এনসিপি নেতারা। মানে যে করে হোক রাষ্ট্রপতিকে চাপে ফেলে তাকে রিজাইন করানো, নাহলে পরে এই 12 তারিখের নির্বাচন আটকানো যাবে না। আর নির্বাচন যদি হয় তাহলে পরে আমাদের হাতে ক্ষমতা থাকবে না, আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যে সমস্ত লুটতরাজ আমরা যেগুলো করেছি সেগুলো আমরা তদন্তের মুখোমুখি হয়ে যাব। এই তদন্তের মুখোমুখি যদি হয় তাহলে পরে আমাদের জেল, জরিমানা এবং আমাদের সাজা তো নিশ্চিত। ফলে এই সাজা এড়ানোর জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই রাষ্ট্রপতির উপরে চেপে বসেন। এক জায়গায় রাষ্ট্রপতি বলছেন, কালের কণ্ঠ জিজ্ঞেস করছে এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি বলছেন হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত চলার চেষ্টা করে গেছে, কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটি ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন, তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে, সাংবিধানিক ভাবে সবার ঊর্ধ্বে, ওই জায়গায় অসাংবিধানিক ভাবে বসতে পারে না। ওই বিচারপতি দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগও ব্যর্থ হয়। আবার এক জায়গায় উনি বলছেন, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই তিনি ছিলেন না, বরং অবশ্য ওনাকে আমি সাহায্য চেয়ে কোনো আবদারও করিনি।
আমার মনোভাব ছিল যা হচ্ছে তা হতে থাকুক, কতদূর গড়ায় দেখা যাক। তবে এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকে আমাকেও অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হই সেটা তারাও চায়নি, এটা বড় শক্তি ছিল। তবে আমি আর সব সময় স্বীকার করি বিএনপি এবং তার জোট অন্যান্য প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন। তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো দরকার ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে আউট করতে জানাবেন। কি আলোচনা হলো, কি চুক্তি হলো, কি ধরনের কথাবার্তা হলো, এটা লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু উনি বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানাবার প্রয়োজন বোধ করেননি। আরো বলছেন না কোনো কিছুই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমার জানানোর কথা, মানে ইউএস এর সঙ্গে চুক্তি যেটা কথা বলা হচ্ছে, আমি যেটা বললাম বাধ্যবাধকতা তিনি মানেননি, মৌখিক ভাবেও জানেননি, লিখিত ভাবেও জানেননি, আসেননি, এমনকি ওনার ওনার তা আসার কথা ছিল উনি আসেননি। তার মানে গত 1.5 বছরে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার কোনো স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয় ছিল না? এই প্রশ্নটা করা হয়েছে, যে সাংবাদিক ছিলেন উনি বলেছেন, তখন রাষ্ট্রপতি বলেছেন উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি, অর্থাৎ আমারই উদ্যোগে এই সরকার প্রক্রিয়াটি গঠন হয়ে শুরু হয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী পর্যায়ে আমার সঙ্গে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায় নেই, কারণ একটি এবারের জন্য তিনি আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার 2 বার বিদেশ সফর উনি আটকে দিয়েছেন। একটা ছিল কসাবো, গত ডিসেম্বরের ঘটনা, সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো, ওখানেও একটা সামিটে অংশগ্রহণ করার জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হলো, যেটুকু কথা আমি উল্লেখ করছিলাম, চিঠি বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করলো, ড্রাফট আমার কাছে পাঠায়, আর ওই দাওয়াত পত্রটাও পাঠায়। চিঠিটার মধ্যে ছিল আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত। ওই চিঠিতে সই করে আমি পাঠিয়ে দিই। তার মানে আপনারা লক্ষ্য করুন যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদে যিনি আছেন তাকে সরিয়ে দিয়ে চক্রান্ত করে এই ইউনূস এবং তার গ্যাং, এই যে 4 জন, এই আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল কবির খান, এরা একটা চাপ সৃষ্টি করে একটা চক্রান্ত করে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে ক্ষমতা মানে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবং দীর্ঘদিন 5 বছর ভাবলে ভুল করবেন, এরা আজন্ম